পাঞ্জাবি টিস্ট পেপারটা দিয়ে তো ওদের জীববিজ্ঞান দিতে পারছো ওই যে ওই জীববিজ্ঞানের নিচে ওই যে বাঘের বইটার নিচে। হুম হুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে খুবই ভালো লাগতেছে আমার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ম্যাম, সবাই ভালো। আজকে খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে বলো তো? আজকে স্টুডেন্ট বেশি ক্লাসে ম্যাম। হ্যাঁ, এই তো আকাশ ঠিক কথাই বলেছে। আসলে আজকে খুবই ভালো লাগছে যে তোমরা এতজনকে মোটামুটি দেখতে পাচ্ছি। তবে আরো হলে আরো ভালো লাগতো। কারণ এখন একটা সেকশনের স্টুডেন্ট আমার হইছে। তাহলে আর বাকিরা কোথায়? হ্যাঁ, আমরা সবাই জয়েন করলে আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো এবং আমাদেরও ভালো লাগে। আজকে বললাম না খুবই ভালো লাগছে। আমার মানে কি বলবো? যে এত আনন্দ লাগছে যে তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম যে আমার খুব ভালো লাগছে। মানে এতগুলো ছেলে মেয়েকে দেখে আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে যাকে বলা চলে। কারণ ক্লাসে এরকম পরিপূর্ণ না থাকলে ভালো লাগে না। আজকে মনে হচ্ছে যে একটা পরিপূর্ণ ক্লাস এবং আজকে ক্লাস নিতে খুব ভালো লাগবে। ঠিক আছে? আমরা গত ক্লাসে আমরা যে অধ্যায় 10 আমরা যারা নতুন জয়েন করেছি তারা তো আমরা আসলে জানি না কি পড়তেছি। আমরা অধ্যায় 10 পড়তেছি। যারা আমরা আগে ছিলাম তারা জানি। যারা আজকে নতুন এসেছি, আমরা নতুন না আসলেই আমরা কি পুরনো। কিন্তু আমরা নতুন ভাবে এসেছি ক্লাসে। তো যাই হোক আমরা অধ্যায় 10 এর যে ইমিউনিটি পড়তেছিলাম এই ইমিউনিটির আমরা গত ক্লাসে আমরা অনেকগুলো জিনিসই শেষ করে ফেলেছি। আমরা যেটা শেষ করেছি সেটা হলো আমাদের যে অর্জিত এবং যে সহজাত প্রতিরক্ষা আছে এই অর্জিত এবং সহজাত প্রতিরক্ষা আমরা মোটামুটি শেষ করেছিলাম। হ্যাঁ, আমি বলেছিল যে ম্যাডাম এখানে অনেকগুলো টার্ম আছে খুবই কঠিন। তো আমরা এই অর্জিত এবং সহজাত প্রতিরক্ষা মোটামুটি শেষ করেছিলাম। আজকে আমরা যেটা পড়ব সেটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমরা যারা জয়েন করেছি খুব ভালো কাজ করেছি কারণ এটা আমাদের এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেটা হলো আমাদের অ্যান্টিবডির গঠন। হ্যাঁ, আমাদের যে অ্যান্টিবডি আছে এই অ্যান্টিবডির গঠন। ক্লাসটা করলে আমরা এটা শিখে ফেলবো সুন্দরভাবে। ম্যাম, আমি অর্জিত প্রতিরক্ষার ধাপ বুঝি না। হ্যাঁ, সেটা তো গত ক্লাসেরই কথা যে আমি ম্যাডাম অর্জিত প্রতিরক্ষার ধাপ বুঝিনি। আচ্ছা, এটা তোলা থাকলো না সামি। কারণ আর একটু সামনের দিকে এগোতে হবে। দেখো ওই ম্যাম কিন্তু তোমাদের টেস্টের সিলেবাস শেষ করে ফেলেছেন, পি টেস্টে শেষ করে ফেলেছেন না তোমাদের আরেকটা বায়োলজি ম্যাম। আর এই ম্যাম কিন্তু কচ্ছপের মতো এগোচ্ছে। কিসের মতো এগোচ্ছি আমি বলো সামি? কচ্ছপের মতো না? জি ম্যাম। বায়োলজি পড়াতে এই জন্য আমি দৌড় দিতে পারি না। তো ওইটা একটু রেখে দিলাম কারণ আসলে ওই জিনিসটা পরীক্ষায় ওইভাবে আসে না, যেটা আসে সেটুকু ম্যাম পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমি স্কিপ করলাম। তোমরা শুধু পয়েন্ট গুলো পড়ে রাখবে এবং পার্থক্যটা অর্জিত এবং সহজাত প্রতিরক্ষার যে পার্থক্য আছে এই পার্থক্যটা পড়ে রাখবে। ঠিক আছে? আর এখন আজকে যেটা পড়াবো এটা পড়তেই হবে এবং এটা পরীক্ষায় আসবে, সেটা হলো অ্যান্টিবডি। আমরা যে দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা, আমাদের আজকের টপিক হলো প্রতিরক্ষা ব্যবস্থা। আমরা সবাই বই খুলি অধ্যায় 10।
কারণ আমরা যারা জয়েন করেছি নতুন তারা কিছুই বুঝবো না, সেজন্য আমরা বইটা খুলি। প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা। অ্যান্টিবডির ভূমিকা। তাহলে প্রতিরক্ষা ব্যবস্থায় যে অ্যান্টিবডির ভূমিকা আমরা এটা সম্পর্কে জানবো। এটা জানার আগে আমরা কি জানি অ্যান্টিবডি কি? কেউ জানে অ্যান্টিবডি কি? আমরা কেউ জানি? হ্যাঁ, অ্যান্টিবডি কি আমরা কেউ জানি? আমরা যে ইমিউনিটি বলেছি এবং এই যে আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা বলেছি, এই ইমিউনিটিতে আমরা দেখে এসেছি, আমরা এর আগে পড়ে এসেছি আমাদের অনেকগুলো কোষ, অনেকগুলো আমাদের অঙ্গ এই ইমিউনিটিতে আমাদের কি করে সাহায্য করে এবং আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। তাহলে এই যে দেহের যে প্রতিরক্ষা তন্ত্র, আমরা যে ইমিউনিটি বললাম, এই প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন বলা হয়েছে যে এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন। এটা কেমন? দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন। তাহলে দ্রবণীয় যে গ্লাইকোপ্রোটিন যা রোগব্যাধি সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে ধ্বংস করে। তাহলে নির্দিষ্ট অ্যান্টিজেনকে, এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এরা হলো নির্দিষ্ট অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনকে ধ্বংস করে তাকে কি বলে? অ্যান্টিবডি বলে। তাহলে আমরা দেখলাম যে অ্যান্টিবডি যে আছে আমাদের, তাহলে আমরা অ্যান্টিবডিকে আমরা একটু আরো সুন্দর করে জেনে নেই এবং খুব সহজভাবে আমরা এটা তৈরি করি যে দেহের প্রতিরক্ষা স্থিতি থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন যা রোগব্যাধি সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে কি করে? ধ্বংস করে। আর অ্যান্টিজেনকে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অন্যান্য যে রোগ জীবাণু আছে এদেরকে সাধারণত বলা হয়, এদেরকে কি করে? ধ্বংস করে। তাদেরকে বলা হয় অ্যান্টিবডি। আমি আবার বলছি, হ্যাঁ, অ্যান্টিবডি কি? দেহের প্রতিরক্ষা স্থিতি থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন যা রোগব্যাধি সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে ধ্বংস করে, তাই হলো কি? অ্যান্টিবডি। এখন কথা হলো যে অ্যান্টিবডি জানলাম, তাহলে অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন কি আমরা একটু লিখি। এই দুটো সংজ্ঞা পরীক্ষায় আসে, 1 মার্কস এবং 2 মার্কসের জন্য আছে, সেজন্য লিখতে হবে। অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন কি? তাহলে উত্তরে আমরা লিখব অ্যান্টিজেন কি? দেহের অনাক্রমতায় সাড়াদানকারী। দেহের অনাক্রমতা তো আমরা জেনে এসেছি, তাই না? আমাদের ইমিউন সিস্টেম আছে, এটার প্রতি যে সাড়াদানকারী, দেহের অনাক্রমতায় সাড়াদানকারী অনুপ্রবিষ্ট বহিরাগত বিষাক্ত অণুজীবকে কি বলা হয়? অ্যান্টিজেন বলা হয়। আমরা একটু আগে বললাম যে বিষাক্ত অণুজীব কোনগুলো? ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য যে অণুজীব। মানে কি? আমরা ব্যাকটেরিয়া, ভাইরাস এটা আমরা জানি। তাহলে অ্যান্টিজেন হলো, আমরা লিখি, আমরা সবাই লিখবো, আবারও বলছি, আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করব। দেহের অনাক্রমতায় সাড়াদানকারী, দেহের অনাক্রমতায় 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 সাড়াদানকারী, অনাক্রমতায় সাড়াদানকারী অনুপ্রবিষ্ট 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 বহিরাগত 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 বিষাক্ত পদার্থ হলো বিষাক্ত পদার্থই হলো অ্যান্টিজেন। অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন কি? আমরা সবাই লিখি, দেহের অনাক্রমতায় সাড়াদানকারী অনুপ্রবিষ্ট বহিরাগত বিষাক্ত পদার্থই হলো কি? অ্যান্টিজেন। বিষাক্ত পদার্থ কি? অ্যান্টিজেন। লিখেছি? ম্যাম, অনাক্রমতা জিনিসটা কি ম্যাম, একটু যদি বলতেন। সেই তো, আজকে কি ক্লাসে নতুন এসেছি সেটা আগে বলো। না না না, আমি রেগুলার ক্লাস করি স্যার ম্যাম। আচ্ছা, তাহলে আমরা কেন অনাক্রমতা এখনো বুঝবো না? পড়াশোনা না করলে তো হবেই।
এই পিটানি খাবা তাই না? তুমি আপনার বলো তো তাহলে সেটাই শুরু অনাক্রমতা করে। কি? হ্যাঁ, অনাক্রমতা কি বলো? বলো। ম্যাম আমি বলো বলে তো চাই দিন। নেই যাবে সবাই, জন্য বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিটানি পিটানি পিটানি। আসলে অনাক্রমতা হলো আমাদের শরীরে যে রোগ উৎপাদনকারী জীবাণু, রোগ উৎপাদনকারী জীবাণু বোঝো? হ্যাঁ, রোগ উৎপাদনকারী জীবাণু এবং বিজাতীয় পদার্থ, এই পদার্থের বিরুদ্ধে দেহ যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। আমাদের দেহ যে এই যে যেমন আমরা যে বললাম কি রোগ সৃষ্টিকারী জীবাণু, এই যে তোমাদের এখন কোভিড-19 আছে, এটা কি রোগ সৃষ্টিকারী জীবাণু। এই ভাইরাসটা যদি আমাদের শরীরে ঢোকে, ঢোকার পর আমাদের দেহ এর বিরুদ্ধে যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, সেটাই হলো অনাক্রমতা। বুঝেছো? কে জিজ্ঞেস করেছো বাবা? ম্যাম আমি জিজ্ঞাসা করেছিলাম ম্যাম, বুঝেছি। বুঝেছো? যে জি ম্যাম। আমাদের যে এই যে আমরা যে এখন ধরো ভাইরাস আমার শরীরে প্রবেশ করলো, বা আমি বাইরে গিয়ে খেলাম, কিছু খেলাম, সঙ্গে সঙ্গে আমার শরীরে কি কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করলো। এই যে ভাইরাস ব্যাকটেরিয়া এরা যে আমাদের শরীরে প্রবেশ করার পর এদের বিরুদ্ধে আমাদের দেহ যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, সেটাকে বলা হচ্ছে অনাক্রমতা। ঠিক আছে? ও জি তুমি ম্যাম, তো বুঝেছি এটা ম্যাম। হ্যাঁ, এটা তো শুরুতেই বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে অ্যান্টিজেন বুঝেছি, আমরা সবাই অ্যান্টিজেন লিখেছি। এই অ্যান্টিজেন লিখেছি সবাই? জি সবাই ম্যাম। অ্যান্টিজেন? ইয়েস হ্যাঁ, ম্যাম। ইয়েস ম্যাম। আমার আজকে আমার খুবই ভালো লাগছে, কি বলবো, মানে লিখছি এত আনন্দ মিস, লাগছে। হ্যাঁ, মিস আমার লিখছি। খুব ভালো লাগছে। আবারও বলছি আমার খুব ভালো লাগছে। আমার অনেক ছেলে মেয়ে জয়েন করেছে, আরো জয়েন করলে আরো ভালো লাগতো। হ্যাঁ, আমি আনন্দে ক্লাস নিব কি, আমার এত আনন্দ লাগছে। মিস এই আনন্দে ছুটি দিয়ে দেন 3-4 মাস। ম্যাডাম ছুটি দিয়ে মিষ্টি দিলে তো আমার ছেলে কিছু মেয়েরা খাওয়ান। ঘুমাবে। আমাদের ছেলে মেয়েরা তো ঘুমাবে বাবা, ছুটি দিলে কি আসলে উপকার হয়? সায়েন্সের ছেলে মেয়েদের জন্য ছুটি মানে ক্ষতি। ঠিক আছে, একটু বড় তো হলে রেস্ট দরকার। না, আরেকটু বড় হলে বুঝবে বাবা, যখন জাহিন তুমি জীবনে। তো ভাই কলেজে আসো নাই, যখন কলেজ খোলা ছিল, আবার কিসের রেস্ট দরকার তোমার? এই আদনান, পিটানি দিব কিন্তু। দেখছেন মিস কেমনে খোঁচা মারে? হ্যাঁ, চুপ। তাহলে অ্যান্টিবডি কি, আমরা এখন এটা জানবো। আমরা অ্যান্টিজেন জানলাম, এখন জানবো অ্যান্টিবডি কি। আমি অ্যান্টিবডি শুরুতেই বলেছিলাম, আবার আমি লিখে দিচ্ছি, কারণ আমাদের এই সংজ্ঞাগুলো খুবই আসবে। হুম, আমাদের এই সংজ্ঞাগুলো পরীক্ষায় আসবে, এই জন্য আমাদের জানতে হবে অ্যান্টিবডি কি। আমরা সবাই লিখি, অ্যান্টিবডি কি। অ্যান্টিবডি কি আমরা লিখে ফেলি। অ্যান্টিবডি কি? দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন। আমি আর উত্তর একটা উত্তর লিখলে তো। দেহের দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন, প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন উৎপন্ন দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয়, দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন। এক ধরনের দ্রবণীয় কেমন প্রোটিন? গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হলো দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন। এক ধরনের কি? দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন। এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন, যা কি করে? যা রোগ ব্যাধি সৃষ্টিকারী, যা রোগ ব্যাধি সৃষ্টিকারী, রোগ ব্যাধি সৃষ্টিকারী সৃষ্টিকারী যা রোগ ব্যাধি সৃষ্টিকারী, যা রোগ ব্যাধি সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে, নির্দিষ্ট অ্যান্টিজেনকে অ্যান্টিজেনকে ধ্বংস করে। ধ্বংস করে।
অ্যান্টিজেনকে কি করে ধ্বংস করে, তাই হলো কি অ্যান্টিবডি, তাই হলো অ্যান্টিবডি, অ্যান্টিবডি। তাহলে পরীক্ষায় যদি আসে আমরা কি লিখবো, যে পুষ্পাক্ষত আমাদের থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন যা রোগ ব্যাধি সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেন কি করে, নির্দিষ্ট অ্যান্টিজেনকে ধ্বংস করে। কাকে ধ্বংস করে? নির্দিষ্ট অ্যান্টিজেনকে, নির্দিষ্ট অ্যান্টিজেনকে ধ্বংস করে, তাই হলো অ্যান্টিবডি। আমরা লিখেছি অ্যান্টিবডি, হ্যাঁ আমরা লিখছি। জি ম্যাম। শেষ আমি মিস আর একটু রাখেন। আচ্ছা হয়েছে? তাড়াতাড়ি শেষ করো বাবা। সব চলে যাচ্ছে কেন? একটু আগে দেখলাম আমার 49, এখন দেখতেছি আবার 47 হয়ে গেল, বিষয়টা কি? বেশি ম্যাম বেশি খুশি দেখে? মিস অনেক সময় বোর্ডে একটু ঘোলাটে লাগে, মনে হয় যে নেটওয়ার্কের সমস্যা, এই জন্য নাকি। হ্যাঁ তখন নেটওয়ার্কের সমস্যা বাবা, বাংলাদেশে এই কথা আর বলো না। এখন অনলাইনে এত চাপ পড়ে গেছে যে মাঝে মাঝে এই প্রবলেমটা হয়। তোমরা তো তাও দেখতে পাচ্ছ অনেক সময় সকালবেলায় ক্লাসটা নিতে গেলে খুব ঝামেলা হয়ে যায়। অভি চলে গেল কেন? অভি কি হয়েছে? হয়েছে অ্যান্টিবডি? আমি আরেকটা ডেফিনেশন লেখাবো, লিখে আমি অ্যান্টিবডি গঠন পড়াবো বাবা, ছবি আঁকাবো। হয়েছে সবার? আচ্ছা আমি মুছে দিলাম। তাই হয়েছে স্বামী? জি ম্যাম আমার হয়েছে। আচ্ছা তাহলে সবারই জি হয়েছে। ম্যাম হয়েছে ম্যাম, মুছে দেন। হ্যাঁ তাহলে আমরা বলি না কেন। এখন আর একটা জিনিস, আমাদের আরেকটা সংজ্ঞা লেখো, নতুন একটা সংজ্ঞা, সেটা হলো কি প্যারাটপ কি। তোমরা এই ডেফিনেশনটা লিখবে এখন, প্যারাটপ কি, একটু পরে লাগবে তোমাদের। প্যারাটপ কি, খুব সহজ এই ডেফিনেশনটা, শুধু নামটা একটু আনকমন, যে প্যারাটপ নাম তো জীবনে শুনিনি ম্যাডাম, প্যারাটপ কি জিনিস? আসলে প্যারাটপ হলো আমাদের যে অ্যান্টিবডিতে যে অ্যান্টিজেন ধরার যে অংশ, তাহলে প্যারাটপটা হলো অ্যান্টিবডিতে অ্যান্টিজেন ধরার অংশটি হলো প্যারাটপ। তাহলে আমরা লিখি কোন, আমি এমনি উত্তর লিখে দিলাম, কোন অ্যান্টিবডিতে 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 অ্যান্টিজেন ধরার ধরার কোন অ্যান্টিবডিতে আসলে আচ্ছা, তাহলে আমরা কোন অ্যান্টিবডি অ্যান্টিজেন ধরার অংশ হলো, কোন অ্যান্টিবডিতে অ্যান্টিজেন, আমার তো ক্লাস হচ্ছে। তাহলে প্যারাটপ কি? প্যারাটপ হলো কোন অ্যান্টিবডিতে অ্যান্টিজেন ধরার যে অংশ, সেটাই হলো প্যারাটপ। তাহলে কোন অ্যান্টিবডিতে অ্যান্টিজেন ধরার অংশটাই হলো, ধরার অংশটি হলো প্যারাটপ, প্যারাটপ। তাহলে কোন অ্যান্টিবডিতে অ্যান্টিজেন ধরার অংশটি হলো প্যারাটপ, তাহলে কোন অ্যান্টিবডিতে অ্যান্টিজেন ধরার অংশটি হলো প্যারাটপ। তাহলে প্যারাটপ কি আমরা পারবো? জি ম্যাম। তাহলে পরীক্ষা যদি আসে প্যারাটপ কি পারবো, খুব সহজ জিনিস, কিন্তু আমরা নামটা জানি না, কারণ
প্যারাটপ, এটা তো জীবন আগে নাম শুনি নাই। তাহলে অ্যান্টিজেন, অ্যান্টিবডিতে অ্যান্টিজেন ধরার অংশই হলো প্যারাটপ। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের যে অ্যান্টিবডির গঠন এখানে চলে যাব। আমরা একটু আগে বলছিলাম যে অ্যান্টিবডি কি। আসলে প্রত্যেকটা যে অ্যান্টিবডি আছে, হ্যাঁ, প্রত্যেকটা অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন নামে বিশেষ ধরনের এক একটি প্রোটিন অণু। অ্যান্টিবডি যে আছে, এই অ্যান্টিবডিকে আইজি নামে সংক্ষেপে বলা হয় হলো আইজি। পরীক্ষায় অনেক সময় আসে যে এই যে দেখো, অনেক সময় আমরা এরকম আইজি থাকলে আমরা বুঝি না এটা কি। এটা হলো অ্যান্টিবডি। এটা কি? অ্যান্টিবডি। এবং এই অ্যান্টিবডিটা কি? অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন এর পুরো নাম হলো ইমিউনোগ্লোবিউলিন। এটা হলো সংক্ষেপে আইজি। এবং এই যে আমরা এটা একটা হলো প্রোটিন অণু। আর আমরা জানি যে আমাদের যে ডাব্লিউবিসি আছে বা হোয়াইট ব্লাড সেল আছে বা শ্বেত রক্তকণিকা আছে, এই শ্বেত রক্তকণিকার প্রধান উপাদান কিন্তু লিম্ফোসাইট। এটা আমরা জেনে এসেছি। আর এই যে লিম্ফোসাইট যে আছে, এই লিম্ফোসাইটে আবার কয় ধরনের কোষ থেকে আমরা দেখে এসেছি যে দু ধরনের কোষ থেকে, একটা হলো টি কোষ আর একটা হলো বি কোষ। তাহলে আমরা এই যে টি কোষ এবং বি কোষ যে আছে, এখানে দেখা যায় যে এটা আবার অনেক সময় আবার বিভক্ত হয়, তখন এটাকে বলা হয় একটা হচ্ছে প্লাজমা বিকোষ এবং প্লাজমা কোষ নামে পরিচিত। আর এই প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়। তাহলে অ্যান্টিবডি কোথা থেকে উৎপন্ন হয় আমরা জানলাম যে অ্যান্টিবডি আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে, আমরা জানি যে শ্বেত রক্তকণিকাতে কি আছে, এটা হলো লিম্ফোসাইট। এবং এই যে লিম্ফোসাইট, আমরা শ্বেত রক্তকণিকার কয়টা উপাদান দেখেছিলাম? তিনটা, মনে আছে? লিম্ফোসাইট, মনোসাইট, মনে আছে আমাদের? তো আমরা এই যে শ্বেত রক্তকণিকার প্রধান উপাদান হলো লিম্ফোসাইট। এবং এই লিম্ফোসাইটে দু ধরনের কোষ আছে, একটা বিটা কোষ, বি কোষ, আর একটা টি কোষ। একটা কি? বি কোষ এবং আরেকটা টি কোষ। আর এই যে বি কোষ আছে, এই বি কোষ থেকে কি উপকোষ আছে এই বি কোষে, সেটা হলো প্লাজমা কোষ। সেগুলোকে বলা হয় প্লাজমা কোষ। এবং এই প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়। ম্যামের কথাটা বুঝতে পেরেছো তোমরা? আকাশ, বুঝেছো? Yes, ma'am. ওকে। তাহলে আমরা এই দেখলাম যে কোথা থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়। এবং আমাদের যে অ্যান্টিবডি আছে, প্রতি সেকেন্ডে আমাদের এই প্লাজমা কোষ প্রায় কয়েক হাজার অ্যান্টিবডি উৎপন্ন করতে পারে। মানব দেহে প্রায় 100 মিলিয়ন ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। কত মিলিয়ন? 100 মিলিয়ন মানে 10 কোটি প্রায় গেল। এখন আমরা যেটা জানবো সেটা হলো আমাদের অ্যান্টিবডি গঠন। অ্যান্টিবডি গঠন, এটা পরীক্ষায় খুবই আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই টপিকটা অবশ্যই ভালো করে পড়বো, অ্যান্টিবডির গঠন। আচ্ছা, অ্যান্টিবডি গঠনে দেখো, আমি একটা ছবি আঁকাচ্ছি, তোমরা আমার সঙ্গে আঁকাও। ওকে। তাহলে আমি যখন ছবিটা আঁকালাম, দেখো প্রত্যেকটা কিন্তু কি করে দেওয়া আছে, ডাবল করে দেওয়া আছে। তাহলে আমি ডাবল করে দিয়ে দিই। তাহলে অ্যান্টিবডির গঠনে দেখো,
বড় করে দিলে সুবিধা, দেখতে ভালো লাগবে। এই ওকে, হয়ে গেল। আমরা একটু আগে প্যারাটপ পড়েছিলাম, তাই না? আমরা যে প্যারাটপ পড়েছিলাম, এই যে এখানে দেখো প্যারাটপ আছে, এটাই হলো প্যারাটপ। এটাই হলো কি আমাদের প্যারাটপ। আর আমরা দেখেছি যে অ্যান্টিবডিতে অ্যান্টিজেন ধরা যে অংশটা সেটাই হলো প্যারাটপ, তাই না? এটা আমরা জেনে এসেছি। আচ্ছা, এখানে দেখো আমাদের কতগুলো কি দেওয়া আছে, ভাগ দেওয়া আছে। আমরা ভাগগুলো আগে দিয়ে নেই, পরে জানবো এগুলো সম্পর্কে। আমি কালার করতে পারবো না, কারণ আমার কাছে কালার পেন্সিল নাই। কালার না করলেও সমস্যা নাই। দেখো, এরপরে আমরা এখানে দিব, এখানে দিব। ওকে, এখানে একটা দুটো জয়েন্ট আছে। শেষ ছবিটা। তো আমরা যে অ্যান্টিবডির যে গঠন দেখবো, এই অ্যান্টিবডি গঠনে দেখো আমরা এখানে 4টা অংশ দেখতে পাবো। অ্যান্টিবডি, হ্যাঁ অ্যাটেন্ডেন্স লিংক দেয়নি, অ্যাটেন্ডেন্স লিংক আরো পরে দিব। তোমাদের ক্লাস শেষ হলো কয়টায়? 12:15টায়। অ্যাটেন্ডেন্স লিংক 4 মিনিট আগে দিব। হ্যাঁ, তাহলে আমরা এই যে আমাদের যে এখানে একটু শুরু হয়ে গেছে, এখানে সোজা করে দিই। আমরা অ্যান্টিবডির আমরা 4টা অংশ দেখতে পাবো। সেই 4টা অংশ কি কি? আমরা 4টা অংশ আমরা যে 4টা অংশ দেখতে পাবো, 4টা অংশের মধ্যে আমাদের একটা অংশ হলো ভারী ও হালকা শৃঙ্খল। 1 নাম্বার হলো ভারী ও হালকা শৃঙ্খল। 1 নাম্বার হলো ভারী ও হালকা শৃঙ্খল। নাম্বার 2 হলো আমাদের ডাইসালফাইড বন্ড। নাম্বার 2 আমাদের ডাইসালফাইড বন্ড। আমু দিলন্ডি ফোন দিচ্ছে। হ্যাঁ, আমার সাথে তো কথা হইছে। আবার ফোন দিছে, বলো তো কোনো জরুরি কিছু নাকি? দেখো ক্লাসে কোনো সমস্যা নাকি? ডাইসালফাইড বন্ড, সালফাইড বন্ড। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ভারী ও হালকা শৃঙ্খল। হ্যাঁ, আমরা ভারী ও হালকা শৃঙ্খল। এরপরে আমাদের নাম্বার 2 আমরা কি দেখতে পাচ্ছি? ডাইসালফাইড বন্ড। নাম্বার 3 হলো ম্যাম, এই যে এখানে যে প্যারাটপটা কোনটা বলছিলেন? হ্যাঁ, এগুলো পরে বুঝাবো। আমি পরে লেভেল করছি প্যারাটপ, এগুলো পরে লেভেল করছি। আমি পড়া বোঝানোর সময় তোমাদেরকে পরে ইয়ে করব সামি, তখন লেভেল করব। এখন আমি লেভেল করব না, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, জি। বুঝেছো? হ্যাঁ, তাহলে ডাইসালফাইড বন্ড। এরপরে 3 নাম্বার হলো স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল। 3 নাম্বার কি? স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল। আর 4 নম্বরে আছে তোমাদের কবজা অঞ্চল। কবজা, দরজায় যে কবজা লাগানো থাকে সেই কবজা অঞ্চল। আর আমরা এখানে চিত্রের নামটা লিখে দিব। চিত্র হলো কি? একটা আদর্শ অ্যান্টিবডি রেখাচিত্র। একটি দেখা যায় না। আদর্শ, হ্যাঁ দেখতে পাবে, দাঁড়াও ক্যামেরা সরিয়ে দিব তাহলে দেখা যাবে। অ্যান্টিবডি রেখাচিত্র। একটু ওয়েট করো। আচ্ছা, আমরা প্রথমে কি, এখন দেখো আমি লেবেলিং করছি। আমাদের কি আছে আমরা জানি, আমাদের ফার্স্ট হলো ভারী ও হালকা শৃঙ্খল। দেখো, ভারী ও হালকা শৃঙ্খল। তাহলে আমাদের যে হালকা যে শৃঙ্খল আছে, দেখো এখানে কিন্তু একটা শৃঙ্খলকে আমরা কি করব? কালার করে দিব। তাহলে কালার করে দিলে দেখো এটা কি হয়ে গেল? ভারী হয়ে গেল। এটা আমি ভারী বানাই দিলাম। হ্যাঁ, এটা আমি কি করলাম? ভারী বানাই দিলাম। তাহলে আমরা দেখো হালকা শৃঙ্খল পেয়ে গেছি। আমরা কি পেয়েছি? হালকা শৃঙ্খল পেয়ে গেছি। তাহলে দেখো আমরা এই অংশটাকে কি লিখবো? হালকা শৃঙ্খল। এটা হলো হালকা
শৃঙ্খল, হালকা শৃঙ্খল। এরপর আমরা কি জানি, আমরা জানি আমাদের আছে ডাইসালফাইড বন্ড। দেখো এই দুটো কিন্তু একটা কি দিয়ে, একটা লম্বা টান দিয়ে যুক্ত আছে, একটা বন্ড দিয়ে। মানে কেমিস্ট্রিতে তোমরা বন্ড পড়ো তাই না? এই যে এই বন্ডটার নামই হলো ডাইসালফাইড বন্ড। এই বন্ডটার নাম কি? ডাইসালফাইড বন্ড। তাহলে দেখো এখানে কিন্তু এখানে 2-3টা কালার ইউজ করলে ভালো হয়, কারণ ভারী শৃঙ্খল হলো কয়েকটা। যাই হোক আমি মোটামুটি এটা দিয়ে বুঝে দিচ্ছি। তাহলে আমরা হালকা শৃঙ্খল দিয়েছি, এরপরে পেলাম ভারীটা দেওয়া হয়নি, এটাই হলো আমাদের ভারী শৃঙ্খল। এটা কি? ভারী, ভারী শৃঙ্খল। এরপর এই বন্ডটার নাম হলো ডাইসালফাইড বন্ড। ডাইসালফাইড, দুটো বন্ড দেখো, সালফাইড বন্ড। এই দুটো কিন্তু এই দুটো কি দিয়ে যুক্ত আছে? ডাইসালফাইড বন্ড দিয়ে যুক্ত আছে। এরপরে আমরা বলেছি কবজা। দরজা কি লাগানো থাকে? কবজা, যাতে ইজিলি খোলা যেতে পারে। এই যে এটা হলো কবজা, এই যে এটা হলো কি? কবজা। তাহলে এই অঞ্চলটা হলো কবজা, তাহলে এটা হলো কবজা, কবজা অঞ্চল, কবজা। এরপর আমাদের কি আছে? স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল। আমাদের কি? স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল। এই যে আমরা যে এই অঞ্চলটা এবং এই যে এই অঞ্চলটা, এটাকে বলা হচ্ছে স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল। তাহলে আমি এদিকে যদি টেনে নিয়ে যাই, তাহলে এটা স্থায়ী, স্থায়ী অঞ্চল, অঞ্চল। আর এই যে আমরা যে মাথায় যে দুটো অংশ দেখতে পাচ্ছি, দেখো এই যে এখানে, কারণ এখানে এরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। আমরা জানি যে এখানে প্যারাটপ। প্যারাটপটা কি? আমরা একটু আগে সংজ্ঞা লিখেছি। প্যারাটপ কি বলো তো? প্যারাটপ কি? ম্যাম কোন অ্যান্টিবডিতে অ্যান্টিজেন ধরার অংশটাই হলো। হ্যাঁ, ধরার যে অংশটা, এটা আসলে একটা পরিবর্তনশীল অঞ্চল। এই জন্য এই অংশটাকে বলা হচ্ছে যে ধরার যে অংশটা, এটা হলো প্যারাটপ। এখানে প্যারাটপ অবস্থান করছে, এই জন্য এটা হলো পরিবর্তনশীল একটা অঞ্চল, পরিবর্তনশীল অঞ্চল, অঞ্চল। হ্যাঁ, আর এখানে কি আছে? তাহলে আমরা এখানে প্যারাটপটা আমরা অ্যান্টিজেন দিয়ে দেই। এটা হলো অ্যান্টিজেন, ঠিক আছে? অ্যান্টিজেন হলো আমরা দিয়ে দিলাম, এটা হলো কি? অ্যান্টিজেন, অ্যান্টিজেন। আর এগুলোতে অ্যান্টিবডি, এটা হলো প্যারাটপ, প্যারাটপ, প্যারাটপ। তাহলে আমরা আমাদের আমরা লেবেলিং করে ফেললাম। লেবেলিং করতে করতে আমাদের অনেকটা বর্ণনা শেখা হয়ে গেছে। আমি দেখো এখন বর্ণনা পড়াবো। ম্যাম এখানে অ্যান্টিজেন আর প্যারাটপ কি একটা? না না না, এই যে এখানে দেখো আমি এইভাবে ছবিটা আঁকাইছি না, এইভাবে, এগুলো হলো অ্যান্টিজেন, এটা হলো অ্যান্টিজেন, ঠিক আছে সামি? এটা হলো অ্যান্টিজেন, দেখতে পাচ্ছ বোর্ড? জি ম্যাম। হ্যাঁ, এটা অ্যান্টিজেন। আর এই যে এটা হলো প্যারাটপ, ঠিক আছে? ফাঁকা জ্যাকেট, এটাকে কি বলা হচ্ছে? প্যারাটপ। বোঝা গেছে? বা এটাও প্যারাটপ হতে পারে, এই অংশটাও প্যারাটপ। বোঝা গেছে সামি? বুঝেছো? জি ম্যাম। ওকে, এই তোমরা চ্যাট করো না। তাহলে দেখো ভারী এবং হালকা শৃঙ্খল। এখন দেখো যে প্রত্যেকটা অ্যান্টিবডিতে 2 জোড়া পলিপেপটাইড শৃঙ্খল থাকে। কয় জোড়া দেখো তো? এখানে কয় জোড়া দেখতে পাচ্ছ? একটা দুইটা, তাহলে কয় জোড়া? 2 জোড়া। কয় জোড়া পলিপেপটাইড থাকে? 2 জোড়া পলিপেপটাইড শৃঙ্খল থাকে। এর মধ্যে এক জোড়া হলো লম্বা ও ভারী শৃঙ্খল। এক জোড়া কি? এক জোড়া হলো লম্বা এবং দেখো এই যে এটা চলে গেছে, এটা হলো এক জোড়া হলো লম্বা এবং ভারী শৃঙ্খল। আরেক জোড়া হলো কি? আরেক জোড়া কি তাহলে তোমরা বলো? অন্য জোড়া হলো হালকা শৃঙ্খল। এবং ভারী ও হালকা শৃঙ্খলে এখানে কি আছে? আমরা যে আণবিক তাদের ওজন দেওয়া আছে, তোমরা এটা জেনে নিবা যে কত ডায়াটন। এরপর ডাইসালফাইড বন্ড। প্রত্যেক অ্যান্টিবডিতে 3টি আন্তঃশৃঙ্খল ডাইসালফাইড বন্ড থাকে। দেখো তো এখানে 3টা দেখতে পাচ্ছ? এই যে একটা ডাইসালফাইড বন্ড, একটা ডাইসালফাইড বন্ড, তাহলে কয়টা হলো? 2টা, তাই না? এখানে একটা, তাহলে কয়টা ডাইসালফাইড বন্ড দেখা গেল? কয়টা ডাইসালফাইড বন্ড দেখতে পেলাম আমরা? 2টা। কোথায় 2টা? এই যে একটা ডাইসালফাইড বন্ড, এই যে একটা, 3টা। 3টা। তাহলে কয়টা ডাইসালফাইড বন্ড থাকে? 3টা।
একটা বন্ড থাকে, দেখো এই বন্ডটা আছে দুটো ভারী শৃঙ্খলের মাঝখানে, একটা বন্ড কোথা থেকে, দুটি ভারী শৃঙ্খলের মাঝখানে, আর বাকি দুটো থেকে দুপাশে হালকা এবং ভারী শৃঙ্খলের মাঝখানে, যে দুপাশে হালকা এবং ভারী শৃঙ্খলের মাঝখানে। ঠিক আছে, এরপরে আছে স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল। স্থায়ী এবং পরিবর্তনশীল অঞ্চল, আমরা প্রত্যেক অ্যান্টিবডিতে দুই অঞ্চল বিশিষ্ট গঠন নির্মিত, একটা স্থায়ী আর একটা হলো পরিবর্তনশীল অঞ্চল। আর এই যে স্থায়ী এবং পরিবর্তনশীল অঞ্চল, প্রত্যেক অ্যান্টিবডি আমরা দেখলাম এখানে হালকা এবং ভারী শৃঙ্খল আছে। এই যে হালকা এবং যে ভারী শৃঙ্খল যে আছে, এখানে দেখা যায় যে এটা এখানে অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুযায়ী এটাকে ভাগ করা যায়, এবং নির্দিষ্ট ধরনের এখানে অ্যান্টিবডি থাকে, আমরা যে আইজি বললাম, এই অ্যামিনো অ্যাসিড ক্রম থাকে, এবং অ্যান্টিজেন ধরার জন্য এরা কি করে, এরা অ্যান্টিজেন ধরার জন্য, এখানে দেখো আমরা বলছি পরিবর্তনশীল অঞ্চল, এটা কিন্তু অ্যান্টিজেন ধরার জন্য তারা কি করে পরিবর্তন করে। দেখো এখানে কিন্তু তার মাথাটা কি আমরা কি রেখেছি সমান, এখানে এসে আমি কি করেছি, দেখো তার মাথাটা এরকম করে দিয়েছি, তারা কি হচ্ছে এই জায়গাটার পরিবর্তন ঘটছে। কেন পরিবর্তন ঘটছে, কারণ এই অ্যান্টিজেনকে ধরার জন্য, তার পরিবর্তন কেন ঘটছে, অ্যান্টিজেনকে ধরার জন্য। বলছি না চ্যাট করবে না। আর এই যে অ্যান্টিজেনকে ধরার জন্য আমরা এখানে এই যে অংশটা, অ্যান্টিজেনকে ধরার যে অংশটা, আমরা সেটা বলছি যে হলো কি প্যারাটোপ। আর এই প্যারাটোপকে বলা হচ্ছে, এই প্যারাটোপটা এখানে তালাচাপি পদ্ধতিতে কাজ করে। তালাচাপি কি করে, হ্যাঁ তালাচাপি পদ্ধতিতে কাজ করে। কারণ এখানে চাবি কি, চাবি হচ্ছে প্যারাটোপ, আর তালা হচ্ছে কি, তালা হচ্ছে অ্যান্টিজেন জীবাণু। কারণ এই অ্যান্টিজেনটা যখন প্রবেশ করবে তখন কি করে, এই প্যারাটোপটা এটা কি হিসেবে কাজ করে, চাবি হিসেবে কাজ করছে, আর অ্যান্টিজেনটা এটা কি হিসেবে কাজ করছে, তালা হিসেবে কাজ করছে। তাহলে আমরা দেখছি, এবং ভারী শৃঙ্খল এবং স্থায়ী অঞ্চলের অ্যামিনো অ্যাসিডের যে ক্রম, এখানে 5 ধরনের পরিবর্তনশীল অঞ্চল দেখা যায়, এবং এটা দেখা যায় যে যখন জরুরি প্রয়োজন হয় তখন এলোপাথারি পরিবর্তনের ফলে এদের পরিবর্তন ঘটে, এবং কোটি কোটি ভিন্ন ধরনের সেখানে অ্যান্টিবডি সৃষ্টি হয়। ঠিক আছে, এরপরে আছে হলো কবজা অঞ্চল। কবজা অঞ্চলে আমরা দেখলাম যে এখানে অ্যান্টিবডি অণুর বাহু দুটি যে সংযোগ স্থান থেকে এখান থেকে কি হয়েছে, দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এখানে গিয়ে তারা কি হয়েছে, এখানে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এবং কবজা অংশটা, সেটা হলো কবজা অংশ, এটা কি করে, আমরা জানি কবজা হলো নমনীয়তা দান করে, কারণ কবজার কারণে আমরা দরজা সহজে খুলতে পারি এবং সহজে লাগাইতে পারি। ম্যাম লিংক দিবেন না? হ্যাঁ এখন দিব। তাহলে বাহুটিতে দুপ্রান্তে অবস্থিত একটি করে মোট দুটি প্যারাটোপে দুটি অ্যান্টিজেনকে এখানে কি করা যায়, কবজা দিয়ে আটক করা যায়। আমি এখন লিংক দিচ্ছি তোমাদের। হ্যাঁ লিংক দিয়ে দিয়েছি, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। তাহলে আমরা আজকে যেটুকু জানলাম, আমরা কিন্তু খুব কম পড়লাম আজকে। কি পড়লাম, হ্যাঁ ইকরামুল বলো কি হয়েছে, কেন লিংক আসে নাই দেখি, লিংক তো গেছে, দেখো ম্যাম সাবমিট করা হচ্ছে কি করে বলতে আমাদের না, হ্যাঁ সাবমিট করা শেষ হচ্ছে। লিংক গেছে না, জি ম্যাম লিংক আসছে। আচ্ছা অনেকে বলছে আসেনি। আচ্ছা তাহলে আমরা যেটা পড়ছিলাম আজকে অ্যান্টিবডির গঠন, তোমরা খুব ভালো করে বাসায় অ্যান্টিবডির গঠনটা পড়বে, কারণ অ্যান্টিবডি গঠনটা পরীক্ষায় আসে। আমি ছোট্ট একটা জিনিস পড়ালাম, কিন্তু এটাই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আছে হলো অ্যান্টিবডির প্রকারভেদ, আসলে এটা না পড়লে পারবে না। আচ্ছা নেক্সট ক্লাস এগুলো পড়াবো, অ্যান্টিবডির প্রকারভেদ। তো তোমরা হ্যাঁ
আমরা যে অ্যান্টিবডির গঠন আমরা সবাই বাসায় ভালো করে পড়বো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ছবিটা আঁকাবো এবং ভালো করবো।